সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমার দিনপঞ্জিকার খাতায় আরও একটা দিন যোগ করে রাখছি। আজকে শনিবারের সকালেই সকলের মুখটা বড্ড ভার মন ভারাক্রান্ত, কারণ আজকে বাবা মায়ের শেষ ছুটির দিন। আর কিছু ঘন্টার ব্যবধানে আমাদের চোখের ঠিক অনেকটা দূরে সেই দূর দিগন্তে পৌঁছে যাবে, বেশ কিছু ঘন্টার ফারাক। সেই জন্য এখন সবাই মিলে দাদাই, দিদিয়া, বাবা, মা সকলের সঙ্গে সময় কাটাচ্ছে। মা করে নিয়েছে সকাল সকাল স্নান, এখন নাতি নাতনির সঙ্গে খেলছে। আমার যদিও কাজ কিছু সারা হয়নি, ব্যাগপত্র মায়েদের আগেই গুছানো হয়ে গেছে। তুই তো পড়াশোনা করছি, मैं पढ़ रही हूँ। মাম্মামের এক সঙ্গী চলে এলো, সাথে সাথে উর্জ ওখান থেকে দৌড় দিল। আজ সকাল থেকে সবাই মিলে খেলাধুলাতেই বেশ মেতে রয়েছে, কারণ আর যে দিদিয়া দাদাইকে অনেক দিনের জন্য কাছে পাবে না। মামাম বেশ অনেকক্ষণ দিদিয়া দাদাইয়ের সঙ্গে তার সময় কাটিয়ে এখন একটুখানি গানের রেওয়াজের বাড়ি থেকে বন্ধু হাজির, বেশ গল্প শুরু হয়ে গেল। অন্যদিকে আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। বানিয়েছি শুক্তো, ডাল আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছ দিয়ে ঝাল। যেহেতু আজকে তাড়াতাড়ি বাবা মাকেও খেতে দিতে হবে, দেবনাথও খেয়ে বেরিয়ে যাবে বাবা মাকে নিয়ে, সেই জন্য যে একটু রান্নাটা একদম তাড়াতাড়ি বানিয়ে এবারে বাবা মায়ের খাবারও বানাতে হবে, কারণ ট্রেনের মধ্যে কি খাবে না খাবে সমস্ত কিছুটাই প্যাক করে দেবো। ওখানে খাবার কিছু অ্যালাউ করি না, আমরাও যেহেতু খাই না। এক এক করে বাপির মায়ের পাতগুলো গুছিয়ে দিচ্ছি, ভাত, তার সঙ্গে সঙ্গে শুক্তো, ডাল, মাছ, চাটনি সব কিছু দিয়ে দিয়েছি। বাবা মা বসে গেছে খেতে, বললাম তাড়াতাড়ি খেয়ে নাও। এরপরে মাম্মাম আবার গেছে মিউজিক ক্লাসে, মাম্মামকে যাবে বাপি আনতে যাবে আর কি। তো সেই জন্য দেবনাথ বললো তুমিই আনতে যাও। বাপি মা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর একটুখানি রেস্টও নেবে খেয়ে দে। বাপি মাকে খাবারটা দিয়ে আমি চলে এলাম পনিরের সবজিটা বসাতে। মটর পনির করে দেবো ভাবলাম, প্রথমে ভেবেছিলাম আলু ভেজে দেবো, কিন্তু দেখলাম আলু ভাজাটা ঠিক হবে না, কারণ আলুটা একটু বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সেই জন্য ভাবলাম শুকনো শুকনো করে একেবারে মটর পনির, একটু ঝাল দেবো না, মা আবার ঝাল খেতে পারে না। আবার কতদিন অপেক্ষা করতে হবে এইভাবে আমার হাতের কাজটা কেড়ে নিয়ে আবার কেউ আমাকে বলবে। জানি না আবার সেই দিন কবে আসবে, তবে যেন খুব শিগগিরই আসে, আবার সবার সঙ্গে যেন খুব শিগগির আমার দেখা হয়। তবে এই বাইরে থাকাটা বড্ড কষ্টের, কারণ চাইলেও সব কিছু জিনিস সবসময় করতে পারা যায় না, সবাইকে দেখতে পাওয়া যায় না। বলতে বলতে নিজেরই খুব কষ্ট হয়, ভাবলেও কষ্ট হয়, তাহলে ওনাদের কত। প্রথমে মাম্মাম প্রণাম সেনে নিল, তারপরে উর্জকে বলছি। মাম্মাম প্রথমে দিদিয়া, তারপরে দাদাইকে প্রণাম করেছে। আর মা তো কিছুতেই প্রণাম করতে দেবে না, কারণ ওরা ছোট, সেই জন্য ওরা হচ্ছে নারায়ণ, ওদের পায়ে হাত দিতে নেই। এই যে এখন উর্জকে বলা হয়েছে প্রণাম করতে, উর্জ বসে পড়েছে হনুমানের মতো একদম পায়ের সামনে। প্রণাম তো করতে পারছে না, কি করেছে দিদি সেটাও ঠিক করে দেখেনি। সেই বুঝতে পারছি কষ্টটা, কিন্তু বুঝেও কিছু করার নেই, হাত পাতে যখন বাঁধাই। তো মা এখানে যত পারছে এখন নাতিকে আদর করে নিচ্ছে। আর উর্জও দেখছি দিদিয়া দাদাইয়ের কাছ থেকে আজকে একদম সরছে না, পুরো দিদিয়া দাদাইয়ের সঙ্গে সবসময় চিপকে রয়েছে। আর বাপির মুখটা দেখে বোঝা যাচ্ছে কতটা কষ্ট হচ্ছে ভেতরে। দেবনাথ সমস্ত খাবার দাবার গুলো ভালো করে প্যাক করে দিচ্ছে। হ্যাঁ, আমি কি ট্রেনে করে নেবো। দাদাই দিদিয়াকে নমস্কার করেছো?
এই সময়টার সম্মুখীন হলেই মনে হয় নিজের শরীর থেকে আর নিজের প্রাণটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। একটাই বাচ্চাগুলোর জন্য, তারপরে ওনার ছেলে দেবনাথেরও খুব মনটা খারাপ। মুখে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মুখটা দেখে এমনি বুঝতে পারছি, রিয়েলাইজ করছি যে খুব মনটা খারাপ। আর এবারে একটু বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। দিন বয়স এগিয়ে যাচ্ছে, তো সবাই এগিয়ে যাচ্ছি সেই হিসাবে হয়তো। দেবনাথ এখানে একটা অটো বুক করেছে, অটোটা আমাদেরকে সময় দিয়েছে 20 মিনিট, কিন্তু এখনো আসেনি। সবাই মিলে নিচে নেমে এসেছি, দৌড়াদৌড়ি করছে বাচ্চা দুটো আমাদের, কিন্তু অটোওয়ালার পাত্তা নেই। আসলে প্রথমে কথা হয়েছিল আমরা বাসেই চলে যাবে, কারণ ব্যাগ তো বেশি হয়নি, কিন্তু শেষ মুহূর্তে ভাবলাম যে রিস্ক হয়ে যাবে। এই যে ছোট বোনও কলেজ থেকে চলে এসেছে, ভেবেছিলাম দেখা হবে না। ছোট বোনকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি, দেখবি আমার নাতি নাতনিকে। ওনারা হয়তো যাচ্ছে, কিন্তু ওনাদের প্রাণ পুরোপুরি এদের কাছে রয়ে যাচ্ছে, শুধুমাত্র শরীরটাকে হয়তো বহন করে নিয়ে যাচ্ছে। যাই হোক, বাপিকে বলেছিল মাম্মাম যে দাদাই দুটো কিন্ডার জয় কিনে এনে দেবে। ওই একটি আবদারের জায়গা যেখান থেকে না শুনতে হয় না। তো দাদাই কথা মতো নাতনি দুটো কিন্ডার জয় কিনে এনে দিয়েছে, একটা নাতির আর একটা নাতনির। সেই দুটো পেয়ে খুব আনন্দ দুইজনেরই। একটুখানি আবার মাসিকেও দিচ্ছে। উর্য তো দিয়েইছে, কারণ উর্য একটু ভোলা ভালা বাচ্চা তো, আর মাম্মাম হয়ে গেছে একটু চালাক বড় হয়ে। ও অন্তুকে দিচ্ছে কম, কিন্তু অন্তু সেটা সন্তুষ্ট নয়। একটা থেকে শেয়ার নিয়েছে একটু বেশি, কিন্তু ওকে আর একটু বেশি দিতে হবে। সাবধানে থাকবে, দুজনকে দেখে যাবো। সাবধানে থাকবে। ব্যাস আর কিছু মিনিট, কিছু সেকেন্ডের মধ্যে মানুষগুলোকে চোখের সামনে থেকে একেবারে হারিয়ে ফেলবো। এখন আবার কবে দেখতে পাবো ওটাই খালি মুখ দিয়ে বারবার আসছে, কারণ আমার ওই দেখতে পাওয়া না পাওয়ার ব্যাপারটাই খালি এখন মাথার মধ্যে মনের মধ্যে আসছে। যতদিন চোখের সামনে থাকে ততদিন শান্তি, যেই দূরে চলে যায় তখনই ভেতরটা কিরকম করতে থাকে। এই সুন্দর মুখটা, এই সুন্দর হাতগুলো, স্পর্শগুলো, সমস্ত কিছুটা লাগেজ খুব কমই ছিল, সেই জন্য সবকিছু মোটামুটি গুটিয়ে গাটিয়ে তুলে দিয়েছে। একটা বড় ব্যাগ আর দুটো তিনটে, একটা খাবারের ব্যাগ, একটা আমার মায়ের কাছে দেওয়ার ব্যাগ, আর একটা জলের ব্যাগ, ব্যাস। এই গোটা চারেক লাগেজ। তার মধ্যে দেবনাথ একটা হাতে নিয়ে নিয়েছে। মাকে প্রথমে তুলে দেওয়া হয়েছে অটোতে, কারণ মা একেবারে ওই ধারে বসবে, তারপরে বাপি, তারপরে দেবনাথ আবার বলেছে উর্যকে আমি চলে যাব দাদাই দিদিয়ার সঙ্গে আমার মায়ের বাবার কাছে কলকাতায়। সেই জন্য উর্যর খুব মন খারাপ, ও একটু কান্নাকাটি ছাড়বার সময় হয়ে গেছে, কিন্তু হাতে আমার একটা ব্যাগ যে রেখে দিয়েছি সেটা আমার মাথাতেই নেই। দেবনাথ বলার পরে আমার মাথায় এলো, হ্যাঁ হাতে আমার একটা ব্যাগ রয়েছে। আসলে মাথাটাই ঠিক কাজ করছে না। দেবনাথ দিব্যি হাসছে, কিন্তু মনের ভেতরটা ওরা একদম পুরো শক্ত হয়ে গেছে কষ্টে। উর্যকে টেনে নিয়ে চলে এলাম, কারণ ও কান্নাকাটি করছে, ওর বাবা চলে যাচ্ছে। ঘরটায় যখন ঢুকছি চারিদিক ঘরটা যেন ধুধু করছে। একটু ভালো লাগছিল না ঘরের ভেতরে ঢুকতে, কিন্তু কি করব, ঢুকতে তো হবে আর ঘরে থাকতেও হবে। সেজন্য ঘর পেরিয়ে একেবারে একটুখানি ফাঁকা বারান্দাটা এসে দাঁড়াচ্ছি। মনটা তো একদম ভালো নেই, খাওয়াও হয়নি। বোন ওদিকে ড্রেস চেঞ্জ করছে, ও যেহেতু কলেজ থেকে এসে ওখানেই সবাই ওয়েট করছিলাম নিচেতে। তো ও ড্রেস চেঞ্জ করুক, আমি ততক্ষণ একটুখানি বাইরেটায় দাঁড়াই। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছি, ঘুমিয়েও পড়েছিলাম, শরীরটা ক্লান্ত ছিল। ঘুম থেকে উঠে উর্য কান্নাকাটি করায় একটু ছাদে এনেছি। উপরে এসে দেখি সন্ধে নামবো আর চারিদিগন্ত পুরো লাল লাল হয়ে রয়েছে, যেন কেউ আবির ছড়িয়ে দিয়েছে সারা আকাশ জুড়ে। এখানে আমার ছোট্ট গোপালটির দুষ্টুমি দেখো। গ্লুকন্ডি তো নিয়েছে, তার সঙ্গে সঙ্গে হাত দিয়ে এমন চেটে ফুটে খাচ্ছে যেন মনে হচ্ছে ও মাখন খাচ্ছে। কালকের বিরিয়ানি অল্প একটুখানি বাঁচিয়ে রেখে দেওয়া হয়েছিল, মানে বেঁচে গিয়েছিল, সেটা দিয়েই আজকে ডিনার সারা হচ্ছে। শনিবার যাব দুই বোনে বাজারে। বাজার করে এনেছি দেখো এক ব্যাগ ভর্তি করে, পুরো সপ্তাহের বাজার। তার উপরে জন্মাষ্টমীর ফল, সমস্ত কিছুই হচ্ছে। এখন মোটামুটি রাত্রি 12টা বাজে। এইগুলোকে পুরো গুছিয়ে রেডি করে তারপরে শুতে হবে। আগের দিনকের পটল আর ভেন্ডিগুলো বের করে রেখেছিলাম খারাপ হয়ে যাচ্ছিল বলে, সেই সমস্ত বেছে পরিষ্কার করে এখন রাখবো। দেবনাথ কিছুটা হেল্প করছে, বেসিক্যালি ওই এই বাজারটা বেশি গুছোয়, তবে ইনস্ট্রাকশনটা ওকে আমিই দিয়েছি। বড্ড দাম হয়ে গেছে এখন, সেই জন্য একেবারে 250 নিয়ে চলে এসেছি। বাই করতে বলেছি তোকে, বলেছি বাই করতে। বাজার থেকে আনা এই শাড়িটা দেখিয়ে আজকের মতো গুড নাইট করছি। এই একটা শাড়ি আজকেও এনেছি, ভালো লেগেছিল বলে।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, শুভরাত্রি।